প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চান্দিনা মিলে বিশেষ সাক্ষাৎকারে। আজ আমাদের সঙ্গে রয়েছেন চান্দিনা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী ও বিএনপির একজন পরিচিত মুখ। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। আজ আমরা তার রাজনৈতিক জীবন, চান্দিনা পৌরসভা নিয়ে তার ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানবো। জনাব ফরহাদ করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি চান্দিনা মিলে বিশেষ সাক্ষাৎকারে। আমাকে চান্দিনা মেলে স্টুডিওতে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথমে আপনার কাছ থেকে আপনার রাজনৈতিক জীবনের শুরুটা, অর্থাৎ আপনি যে, আমরা জানি আপনি ছাত্র রাজনীতি থেকে বিএনপির সাথে জড়িত আছেন, ছাত্র দলের রাজনীতি, পরবর্তীতে চান্দিনাতে যুব দলের রাজনীতিতে আসছেন। আপনার রাজনৈতিক ক্যারিয়ার সম্পর্কে অথবা আপনার জীবন সম্পর্কে যদি আমাদেরকে সংক্ষিপ্তভাবে একটু বলেন। আমার রাজনৈতিক জীবনের শুরুটা মূলত তৃণমূল পর্যায়ের কর্মী হিসেবে মানুষের অধিকার আদায়ের লড়াই ও সমাজ সেবার তাগিদ থেকে স্কুল ও কলেজ জীবন থেকে দেশের বিভিন্ন সংকট ও সামাজিক আন্দোলনের সাথে জড়িয়ে পড়ি, যা পরবর্তীতে আমাকে পূর্ণাঙ্গ রাজনীতিতে যুক্ত হতে অনুপ্রাণিত করে। আমি 2002 সালে ছাত্রদলের উপজেলা ছাত্রদলের সহসভাপতি হিসাবে ছাত্রদলের কমিটিতে অন্তর্ভুক্ত হই। তারপরে পর্যায়ক্রমে এখনো পর্যন্ত 16 বছরের আন্দোলন সংগ্রাম অনেক কিছুতেই সক্রিয় ছিলাম। জীবন দর্শন আমার রাজনৈতিক যাত্রার সবচেয়ে বড় অনুপ্রেরণা চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। মূল্যবোধ, সততা বাবার কাছ থেকেই সবচেয়ে বড় অনুপ্রেরণা পেয়েছি। শিখেছি সততা, নিষ্ঠা ও আপোষহীন মনোভাব। তার আদর্শ আমাকে শিখিয়েছে ব্যক্তি স্বার্থের চেয়ে সবসময় দল ও দেশের স্বার্থকে উপরে রাখতে। আপনার বাবা তো, আমরা যতটুকু জানি, বিএনপির যে চান্দিনা বিএনপির অন্যতম একজন নেতা আলহাজ মরহুম আলহাজ খোরশেদ আলম সাহেব, ওনার সাথে দীর্ঘদিন আপনার বাবা রাজনীতি করেছেন। আপনার বাবা তো হচ্ছে আলহাজ করিম মাস্টার সাহেব, পরিচিত একজন মুখ চান্দিনা পৌরসভার। আপনি মূলত রাজনীতিতে আসার কারণ কি আপনার বাবার থেকে অনুপ্রাণিত হয়ে আপনি রাজনীতিতে আসছেন, তাই তো? হ্যাঁ, বাবার রাজনীতির ছোটবেলা থেকেই বাবার রাজনীতির সাথে আমি সম্পৃক্ত দেখতে পাচ্ছি। তার কাছ থেকেই আমার বড় ভাই যুবদলের দীর্ঘদিনের দায়িত্বপ্রাপ্ত ছিলেন, চান্দিনা পৌর যুবদলের। তারপর আমিও তাদের সাথে সম্পৃক্ত হই। আমার বাবা আলহাজ আব্দুল করিম মাস্টার সাহেব আমৃত্যু উত্তর জেলা বিএনপির উপদেষ্টা ছিলেন। তার রাজনীতি শুরু হয়েছিল বিএনপির প্রতিষ্ঠাকালীন থেকে। তিনি চান্দিনা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, চান্দিনা সদর বিএনপির সভাপতি ছিলেন। আমি তার কাছ থেকেই রাজনীতিটা দেখতে দেখতে, পরিবার বলতে পারেন যে পরিবারের একজন সদস্য হিসেবে দেখতে দেখতে শিখতে শিখতে এই পর্যন্ত আসা। অর্থাৎ আপনাদের সম্পূর্ণ পরিবারটাই হচ্ছে জাতীয়তাবাদী দলের জি আদর্শে। জি জি জি। বাবার কাছ থেকে শিখেছি সততা ও নিষ্ঠা ও আপোষহীন মনোভাব। তার আদর্শ আমাকে শিখিয়েছে ব্যক্তি স্বার্থের চেয়ে সবসময় দল ও দেশের স্বার্থকে উপরে রাখতে। জনগণের প্রতি দায়বদ্ধতা, তিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করতে এবং সাধারণ মানুষের দুঃখ কষ্টকে নিজের মনে করতেন। তার সেই মানব সেবাই মন্ত্রই আমার রাজনৈতিক দর্শনের ভিত্তি। আদর্শের প্রতি অবিচল, প্রতিকূল পরিস্থিতিতেও কিভাবে আদর্শের প্রতি অবিচল থাকতে হয় তা আমি তার রাজনৈতিক জীবন ও সংগ্রাম থেকে গভীরভাবে উপলব্ধি করেছি। তার দেখানো সেই নীতি ও আদর্শকে পথেও করেই আমি আমার রাজনৈতিক পথ চলা অব্যাহত রেখেছি এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করে যাচ্ছি। দীর্ঘদিন ধরে আপনি বিএনপি এবং যুব দলের রাজনীতির সঙ্গে, অর্থাৎ বিএনপির অঙ্গ সংগঠন যেটা, যুব দলের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। এই সময়ে সবচেয়ে বড় অর্জন বা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার জন্য কি ছিল? দীর্ঘদিন রাজনীতির ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো
দলের দুর্দিনে, বিশেষ করে গত 16 বছর আন্দোলন সংগ্রাম আপোষহীন থেকে রাজপথে সক্রিয় থাকা এবং নেতাকর্মীদের মনোবল ধরে রাখা। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অত্যাচার দমন পীড়নের মুখে সকলকে সুসংগঠিত রাখা, সাংগঠনিক ঐক্য অটুট রাখা। যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে চেষ্টা করেছি যাতে কোনো ধরনের মামলা হামলা থেকে তাদেরকে বাঁচিয়ে রাখা, বা বলতে পারেন যে তাদেরকে যাতে কোনো ধরনের ঝামেলা মুক্ত রাখা। আমরা জানি আপনি সম্ভবত মাঝখানে প্রবাসে ছিলেন অনেকদিন। প্রবাসে থাকাকালীনও কি আপনি বিএনপির সাথে সম্পৃক্ত ছিলেন ওইখানে? জি, আমি 2009-এর পরে দীর্ঘদিন প্রবাসে ছিলাম। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তার প্রত্যেকটি প্রোগ্রামেই, বিশেষ করে প্রতিটি প্রোগ্রামেই আমি অ্যাটেন্ড করেছি। আমার সাথে ছিলেন ব্যারিস্টার ওবায়দুর রহমান, ব্যারিস্টার জাকারিয়া, তাদের সাথে আমার সম্পৃক্ত ছিল। অর্থাৎ লন্ডনে যত প্রোগ্রাম হতো বিএনপি তৎকালীন সময়ে আপনি জি, আমি প্রোগ্রামগুলোতে চেষ্টা উপস্থিত করেছি থাকতেন। সম্পূর্ণ সকল প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। জি জি। যুক্তরাজ্য বিএনপির মালিক ভাই, আমাদের কুমিল্লার ছেলে ব্যারিস্টার নওমি, সকলের সাথে সম্পৃক্ত হয়ে একসাথে কাজ করেছেন। বিএনপি দলের জন্য কাজ করেছি। সাম্প্রতিক সময়ে আমরা একটা গুঞ্জন শুনতেছি চান্দিনাতে স্থানীয় সরকার নির্বাচনে আপনি একজন মেয়র প্রার্থী হিসাবে আপনি নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছেন, কিংবা অনেকে বলতেছে, বিষয়টা আপনি যদিও ক্লিয়ার না, এ বিষয়ে আপনি কি বলবেন? হঠাৎ করে আপনি দেখবেন সব মানুষের একটা ভীষণ থাকে, যারা রাজনীতি করে তাদের মনের মধ্যে একটা ভীষণ থাকে। আমার তো ব্যতিক্রম না, ইচ্ছা আছে। তো আমাদের কুমিল্লা 7 চান্দিনার মাননীয় সংসদ সদস্য, উনি আমাদের অভিভাবক। উনি যাকেই নির্বাচন করার জন্য নির্দেশ দিবেন, যদি উনি আমাকে দেয় আমি নির্বাচন করব, আর যদি উনি অন্য কাউকে দেয় আমি তার জন্য করব। আপনি কি নিজ থেকে তার কাছে এই নির্বাচনের ব্যাপারে কোনো কিছু বলছেন যে আমি প্রার্থী হতে চাই বা মেয়র ইলেকশন করতে চাচ্ছি? না, তেমন না। আমি মনে করি উনি অনেক বিচক্ষণ, উনি অনেক বুদ্ধিমত্তা। আমার কাছে মনে হয় যে উনি তরুণদেরকে প্রাধান্য দিবেন। যদি তরুণদেরকে প্রাধান্য দেয়, আমার কাছে মনে হয় আর কি উনি আমাকেও দিতে পারেন। কারণ বর্তমানে চান্দিনাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় 3-4 জনের উপরে বিএনপি থেকে অলরেডি তারা পোস্টার ব্যানার করে রাস্তায় করছে, তার প্রচারণায় গেছে, অনেকেই ভোটারদের কাছে যাচ্ছে। তো এই সাপেক্ষে আপনাকে কি আমাদের এমপি মহোদয় আতিকুল আলম শাওন সাহেব আপনাকে কোনো গ্রিন সিগন্যাল দিছে কিনা যে হ্যাঁ আপনাকে আমি দিতে পারি, আপনি কাজ করেন, আপনাকে আমি দেবো, এরকম কোনো? না, আমাকে কোনো গ্রিন সিগন্যাল দেয় নাই, বাট আমি মনে করি উনি অনেক বুদ্ধিমত্তা। উনি একজন সংসদ সদস্য, আমি ইয়াং বলবো না, আমি বলবো যে উনি অনেক গুণের অধিকারী। উনি যাকে দিবেন, আমাকে যদি ওইখানে উনি মানে প্রেজেন্ট করেন, যদি মনে করেন যে আমাকে দিয়ে ওনার এই পৌর প্রশাসনটা ভালো হবে, আশা করি উনি আমাকে দিবেন। রাজনীতি করলে সবাই চাইতেই পারে, তার জন্য অনেকেই থাকে যারা দলের দুর্দিনে ছিলেন। শুধু আমি তো একা রাজনীতি করি নাই, অনেকেই আছেন চান্দিনাতে, অনেকেই রাজনীতি করেছেন, অনেকে দীর্ঘদিন দলের সাথে সম্পৃক্ত আছেন। সবারই তো একটা আশা ভীষণ। তো আমি মনে করব যে উনি যোগ্য সম্পন্ন যদি মনে করেন আমাকে করতে পারেন, আমাকে করলে আমি মেয়র ইলেকশন করব। মানে আমরা এটা যদি এমনটা যদি ভাবি যে ধরেন একটা সময় যাওয়ার পর যদি উনি আপনাকে মেয়র হিসাবে মনোনীত না করেন, অন্য কাউকে করেন, তাহলে কি আপনি কি বিদ্রোহ প্রার্থী হিসাবে নির্বাচন করবেন? না, আমি ওনার সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়ে উনি যে নির্দেশনা আমাকে দিবেন আমি তার জন্যই কাজ করব। অর্থাৎ এমপি মহোদয় যাকে মেয়র হিসাবে সিলেকশন করবেন আপনি তার পেছনে কাজ করতে আমি ইচ্ছুক, বিদ্রোহ করবেন না? না, আমি বিদ্রোহ করবো না, আমি তার পেছনে কাজ করব। চান্দিনা পৌরসভাতে আমি একজন পৌর নাগরিক হিসাবে, আমিও তো পৌরসভা নাগরিক, এই হিসাবে পৌরসভাতে অনেক সমস্যা রয়েছে। তো বর্তমান চান্দিনা পৌরসভার প্রধান সমস্যাগুলো আপনি কিভাবে মূল্যায়ন করেন? চান্দিনা পৌরসভার প্রধান সমস্যাগুলো হলো
অপরিকল্পিত নগরায়ন, পয়ঃনিষ্কাশন ও জলাবদ্ধতা, যানজট এবং বর্জ্য ব্যবস্থাপনা। চান্দিনা পৌরসভার প্রধান সমস্যাগুলো: অপরিকল্পিত নগরায়ন, যেমন অপরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থার অভাবে চান্দিনা শহরের ভেতরের সড়কগুলো প্রায় সরু হয়ে যায়, যা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যা: অপর্যাপ্ত ও বেদখল হওয়া ড্রেনের কারণে সামান্য বৃষ্টিতে চান্দিনা বাজারের বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চল পানি জমে যায়। ঢাকা চট্টগ্রামের পুরাতন মহাসড়কের চান্দিনা অংশে যানবাহনের চাপ এবং স্থানীয় অটোরিকশা অবৈধ স্ট্যান্ডের কারণে প্রতিনিয়ত তীব্র যানজট তৈরি হয়। আরেকটি ব্যাপার হলো বর্জ্য ব্যবস্থাপনা। পৌর এলাকায় ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট ও কার্যকর স্থান না থাকায় যত্রতত্র বর্জ্য জমে পরিবেশ দূষিত হচ্ছে। স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধির সমন্বয়ে পরিকল্পিত ড্রেনেজের ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনার সুনির্দিষ্ট ডাম্পিং জোন প্রতিষ্ঠার মাধ্যমে এসব সমস্যার টেকসই সমস্যার সমাধান সম্ভব। চান্দিনা পৌরসভা পৌর মেয়র নির্বাচন করতে আপনি আগ্রহ প্রকাশ করেছেন। যদি আপনি নির্বাচন করার পর মেয়র হিসাবে আপনি বিজয় লাভ করেন, প্রথম 100 দিনের মধ্যে কোন 3টি কাজ সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন আপনি? আসলে দেখেন, রাজনীতি যারা করে, যেহেতু আমি রাজনীতিক পরিবারে বেড়ে উঠেছি, আমার বাবা পদ আলহাজ আব্দুল করিম মাস্টার সাহেব দীর্ঘদিন এই বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি মারা যাওয়ার আগে 2014 সালের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সন্ত্রাসী দ্বারা অনেক নির্যাতনের শিকার হয়েছেন। একই সালে 2014 সালে নির্বাচনের পর আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আওয়ামী লীগ সন্ত্রাসীরা দখল করে নেয়। দীর্ঘ 11 বছর তাদের দখলেই ছিল আমাদের প্রতিষ্ঠান। যেটা বলেছেন যে 100 দিনের প্রথম 100 দিনে কোন 3টা কাজ? কোন 3টা কাজ? আমি বলবো যে মূল্যস্ফীতি প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন শুরু করা, কর্মসংস্থান সৃষ্টি ও তরুণ সমাজের ক্ষমতায়ন, বেকারত্ব দূরীকরণ, কর্মমুখী শিক্ষা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরি ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা। সহজ শর্তে ঋণ বলতে সহজ শর্তে ঋণ অনেক সময় পৌরসভা থেকে আপনি সহজ শর্তে ঋণ দিতে চাচ্ছেন? আমি সহজ শর্তে পৌরসভার সার্বিক সহযোগিতায় যাতে ব্যাংকগুলো সাধারণ মানুষকে ঋণ দিতে পারে ওই রকম ব্যবস্থা করা। জি জি জি। তা অবশ্যই আমাদের পৌরবাসী যারা আছে তাদের জন্য এটা অনেকটাই সুবিধা হবে, এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এটা একটা সহযোগিতা হবে বড় ধরনের। তো এই ক্ষেত্রে পৌরসভা থেকে কি আপনি কোনো পরিকল্পনা করবেন কিনা যুবকদেরকে নিয়ে, যে হ্যাঁ ব্যবসা করতে গেলে অথবা এই ক্ষেত্রে লোন নেওয়ার জন্য কোনো? পৌরসভার ক্ষেত্রে পৌরসভার সহযোগিতায় যেসব সরকারি ব্যাংকগুলো আছে, অনেক ব্যাংকগুলোতে কর্মসংস্থান ব্যাংক আছে, ওইটাতে গরু পালনের লোন থাকে, ব্যবসায়িক ছোট ছোট লোন থাকে, ছাগল পালনের লোন থাকে। ওইগুলোতে পৌরসভা সার্বিক সহযোগিতা যতটুকু লাগে নাগরিক দেখতে দেওয়া এবং একজন মেয়র হিসেবে যতটুকু সহযোগিতা করবেন যদি আপনি নির্বাচিত হন। সহজ শর্তে যাতে লোন পায় ওই ব্যবস্থাটা করা। বর্তমানে চান্দিনা শুধু পৌরসভা নয়, চান্দিনা উপজেলাতে মাদকের ছড়াছড়ি অনেক। যুব সমাজের হাতে খুব সহজেই তারা মাদক দ্রব্য পেয়ে যাচ্ছে। তরুণ সমাজের কর্মসংস্থান, খেলাধুলা কিংবা মাদক মুক্ত সমাজ গঠন করতে আপনার ভাবনা কি বা আপনার পরিকল্পনা যদি একটু বলেন আমাদেরকে। তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি, খেলাধুলায় উৎসাহ প্রদান ও মাদক মুক্ত সমাজ গঠনে আমার মূল ভাবনাকে
3টি কার্যকর ধাপে সাজিয়েছি। যেমন 1 নম্বর হলো কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা। বর্তমান বাজারের চাহিদা অনুযায়ী তরুণদের তথ্য প্রযুক্তি, আইটি, ফ্রিল্যান্সিং, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল এবং অন্যান্য ট্রেডে প্রশিক্ষণ দেওয়া। দ্বিতীয়ত খেলাধুলা ও শারীরিক সুস্থতা, মাঠ সংস্কার ও নির্মাণ, প্রতিটি ওয়ার্ড পর্যায়ে খেলার মাঠ সংস্কার করা এবং ব্যাডমিন্টনের মতো নিয়মিত টুর্নামেন্টের আয়োজন করা, যা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। তৃতীয়ত মাদকমুক্ত সমাজ গঠন, কাউন্সিলিং ও পুনর্বাসন কেন্দ্র তৈরি করা। মাদকাসক্ত তরুণদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রতিটি সরকারি উদ্যোগে বিনামূল্যে বা স্বল্প মূল্যে কাউন্সিলিং ও পুনর্বাসন করা। সমাজ কল্যাণমূলক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করা। এর ফলে তারা সমাজ বিরোধী কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। আমরা বিগত দিনে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় অনেকেই চান্দিনাতে মাদক ব্যবসা করে আসতেছে। এ ব্যাপারে চান্দিনা পৌরসভার ক্ষেত্রে যারা বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে মাদক ব্যবসা করছে কিংবা মাদক যারা গ্রহণ করছে, অবশ্যই এটা নিন্দনীয় একটা কাজ, আমরা জানি। তবে যারা ব্যবসা করছে অর্থাৎ মাদক সহজলভ্য করে তাদের হাতে, যুবকদের হাতে তুলে দিচ্ছে, এই ব্যাপারে আপনার ভূমিকা কি থাকবে? আপনি আগেও জেনেছেন আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আতিকুল আলম শাওন সাহেব, তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। তার একটাই বক্তব্য, মাদককে না বলা। তিনি সর্বাত্মক চেষ্টা করতেছেন, প্রশাসন চেষ্টা করতেছেন যাতে চান্দিনা পৌরসভা উপজেলা মাদক মুক্ত থাকে। আর আমি বলবো, আমার একটা মডেল পৌরসভা করতে গেলে মাদক মুক্ত অবশ্যই থাকা লাগবে। সমাজের প্রত্যেকটা মানুষ এবং প্রতিটি অভিভাবক এগিয়ে আসতে হবে। আমাদের সমাজের সকল মানুষ এবং অভিভাবক যদি এগিয়ে আসেন, আমরা সকলে মিলে একটা সুন্দর পৌরসভা উপহার দিতে পারবো। অর্থাৎ আপনি চাচ্ছেন যে গার্ডিয়ান যারা আছে তারা সহ, আমাদের সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসি, তাহলে সমাজ থেকে মাদক মুক্ত মাদক করা মুক্ত করা এটা একটা সহজ একেবারে হবে। 100% নির্মূল করা সম্ভব। সম্ভব। আমরা জানি আপনার বড় ভাই জনাব হারুনুর রশিদ সাহেব পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন ধরে রাজনীতি করতেছেন বা রাজনীতির সাথে সক্রিয়ভাবে আছেন। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য আপনার নেতৃত্বের ক্ষেত্রে কিভাবে ভূমিকা রাখছে? পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য, বিশেষ করে আমার বড় ভাইয়ের বিএনপির রাজনীতিতে সক্রিয়তা নেতৃত্বের ক্ষেত্রে একটি শক্তিশালী ভিত্তি ও সামাজিক গ্রহণযোগ্যতা তৈরি করে। এটি সরাসরি যেভাবে ভূমিকা রাখতে পারে, জনসংযোগ, পরিচিতি, বড় ভাইয়ের রাজনৈতিক পরিচিতি ও নেটওয়ার্কের কারণে তৃণমূল পর্যায়ে সহজেই গণসংযোগ করা এবং জনগণের আস্থা অর্জন করা সম্ভব হয়। রাজনৈতিক কৌশল ও অভিজ্ঞতা, তার রাজনৈতিক দূরদর্শিতা, সিদ্ধান্ত গ্রহণে প্রক্রিয়া এবং আন্দোলন সংগ্রামে অভিজ্ঞতা থেকে সরাসরি শিক্ষা নিয়ে নেতৃত্বে গুণাবলী অর্জন করা যায়। সংগঠন পরিচালনা, দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীর সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে পারিবারিক সমর্থন ও দিক নির্দেশনা বড় ধরনের সুবিধা দেয়। গণতন্ত্রের মূল্যবোধ, পরিবারের রাজনৈতিক চর্চা থাকলে গণতান্ত্রিক প্রক্রিয়া, দলের আদর্শ ও এলাকার সমস্যা সম্পর্কে স্বাভাবিকভাবে গভীর সচেতনতা তৈরি হয়, যা একজন দক্ষ নেতা হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। আমি বলবো, বড় ভাইয়ের এই রাজনীতিটা আমার জন্য সবচেয়ে বেশি অনুপ্রেরণা। বাবার পরে বড় ভাই, তার
বাবার পথেই বড় ভাই, বড় ভাইয়ের পথে আমরা। তা আমি তাকে আরো বেশি, আমাকে অনুপ্রেরণা যোগানোর ক্ষেত্রে সে আমাকে বেশি সাহায্য করেছেন। বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে পরিবারতন্ত্র, আমরা যদি বলি যে একই পরিবার থেকে বারবার রাজনীতিবিদ গড়ে ওঠে কিংবা যিনি ক্ষমতায় যায় তার পরিবার কিংবা আত্মীয় স্বজনের ক্ষেত্রে এই গণ্ডির বাহিরে আমরা যেতে পারতেছি না অনেকদিন ধরে। আপনি যদি মেয়র নির্বাচিত হন তাহলে কি সুবিধা কি, সকল সুবিধা কি আপনার পরিবারতন্ত্র হবে নাকি না বাহিরের মানুষকে নিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন? প্রশ্নই আসে না। পরিবারতন্ত্র, রাজনীতি এক জিনিস, আর যদি মেয়র নির্বাচিত হই ওই সময়ের কার্যক্রম অন্য জিনিস। পরিবারতন্ত্র রাজনীতিটা আমি মনে করি যে, যেহেতু বাবার পরে আমার ভাই ধরে রেখেছেন, করতেছেন, কাজ করতেছেন দলের জন্য, আপ্রাণ চেষ্টা করতেছেন, সংগ্রামে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তেছেন, তার অনুপ্রেরণায় আমিও দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছি। পারিবারিক পরিচয়ের পাশাপাশি নিজের সততা, নিষ্ঠা, পরিশ্রম এবং জনগণের প্রতি দায়বদ্ধতায় দীর্ঘমেয়াদে নেতৃত্বের মূল ভিত্তি হিসেবে কাজ করে। তাই আমি বলবো, পরিবার থেকে অনেকে উঠে আসে অনুপ্রেরণা পেলে, অনুপ্রেরণা না পেলে পরিবার থেকে উঠে আসে না। তাই আমি বলবো যে না, পারিবারিক রাজনীতি এমন একটা জিনিস যে ধরে রাখতে হয়। আমার মনে হয় যে আমরা চেষ্টা করতেছি ধরে রাখার জন্য, এলাকার সকল মানুষের সাথে মিলেমিশে সম্পৃক্ত হয়ে, যাতে মানুষের দোরগোড়ায় আমরা পৌঁছে যেতে পারি, মানুষকে সহযোগিতা করতে পারি। আর আমাদের পৌরসভায় ওই ধরনের যদি সুযোগ আসে, আমরা কখনোই পরিবারতন্ত্রের, যেটা আপনি বুঝিয়েছেন, ওই ধরনের কোনো সুযোগ সুবিধা আমরা পারিবারিক বা আত্মীয় স্বজনকে দিব না। বাংলাদেশের রাজনীতিটা মূলত বিভাজনের একটা রাজনীতি। এই বিভাজনের বাইরে আপনি যদি মেয়র হন, মেয়র নির্বাচিত হন, তাহলে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়েই তো আপনি মেয়র হবেন। আপনি তো শুধু বিএনপির মেয়র হবেন না, আপনি পৌরবাসীর মেয়র হবেন। সেই ক্ষেত্রে আপনি কি ধরনের উদ্যোগ গ্রহণ করবেন? রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে সকলের মেয়র হিসেবে দায়িত্ব পালনের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। প্রতিটি ওয়ার্ডের সকল শ্রেণীর রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও পেশাজীবী সকলকে নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করব, যাতে নগরের উন্নয়নের প্রতিটি সিদ্ধান্তে সবার মতামত নিশ্চিত হয়। সেবা প্রদানের বৈষম্যহীনতা, জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স ও নাগরিক সনদ, সব ধরনের সেবা কোনো প্রকার দলীয় পরিচয় বা সুপারিশ ছাড়াই অনলাইনে বা অ্যাপসের মাধ্যমে সহজলভ্য ও দ্রুত প্রদান করা হবে। সাম্প্রতিক সময়ে অর্থাৎ 5ই আগস্টের পর ডক্টর ইউনূসের সরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন অবস্থায় তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর অর্থাৎ আপনাদের এমপি মহোদয়, উনি এমপি হিসেবে নির্বাচিত হলেন জনাব আতিকুল আলম শাওন সাহেব। তার বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করেছেন। আপনি মাত্র বললেন যে আপনি ওয়ার্ড ভিত্তিক ভাবে কমিটি গঠন করতে চাচ্ছেন। ওই কমিটিতে কি এই নিষিদ্ধ সংগঠনের কোনো লোক স্থান পাবে কিনা, বা আপনাদের এমপি মহোদয় যে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছেন এ ব্যাপারে আপনার মন্তব্য কি? আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রশ্নই আসে না। আমাদের এমপি মহোদয় এমন একজন মানুষ, তো উনি উনি এমন একজন চিন্তাধারার মানুষ, উনি কারোর ক্ষতির পক্ষে না। আমি বিগত দিনে দেখেছি ওনাকে অনেক মামলা হামলা দিয়ে যারা অত্যাচার করেছেন, সূক্ষ্ম ব্রেনে, ঠান্ডা মাথায় উনি রাজনীতিটা করতেছেন। কাউকে কোনো ধরনের হয়রানিতে নেই। যারা বিগত দিনে মানুষকে অত্যাচার করেছেন তাদের পানিশমেন্ট আইনগতভাবেই হবে। আর আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রশ্ন প্রশ্নই ওঠে না। আমাদের এমপি মহোদয় পুনর্বাসন করেছেন, এটা প্রপাগান্ডা ছড়াচ্ছেন একদল মানুষ। আপনার যে পরিকল্পনা ওয়ার্ড ভিত্তিক যে কমিটি গঠন করবেন পৌরসভার উন্নয়নের জন্য আপনি বললেন, ওই কমিটিতে কি সকল দলের মানুষ থাকবে নাকি? সকল দলের মধ্যে পৌরসভা একটা এমন একটা
প্রতিষ্ঠান, যেখানে সাধারণ মানুষ, যারা ভালো মানুষ, যাদের জ্ঞান ধ্যান ধারণা ভালো, তাদের মতো সবাইকে নিয়ে ভিন্ন মতাদর্শের ভালো মানুষ যারা ছিলেন, সবাই তো আর খারাপ না। অর্থাৎ শিক্ষক, বুদ্ধিজীবী, জি, তাদেরকে আইনজীবী যারা তাদেরকে রয়েছে তাদেরকে বিভিন্ন নিয়ে, ওয়ার্ডে, আমাদের অনেক গুণীজন রয়েছে চান্দিনাতে, তাদেরকে জি তাদের সবাইকে নিয়ে জি আপনি একটা কমিটি গঠন করে আপনি পৌরসভাটাকে সুন্দর একটা পরিচালনা, জি পরিচালনা এবং মডেল পৌরসভা হিসেবে তুলে ধরতে চাচ্ছেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি। এই শেষ পর্যায়ে এসে আপনি চান্দিনা পৌরবাসীর উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চাচ্ছেন কিনা, বা কেন তারা আপনাকে প্রতিনিধি অর্থাৎ মেয়র হিসেবে বেছে নেবেন? চান্দিনা পৌরসভার সম্মানিত নাগরিক বৃন্দের প্রতি আমার বার্তা হলো, আমি আপনাদের সেবায় নিবেদিত, স্বচ্ছ এবং আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত একটি বাসযোগ্য শহর গড়ে তুলতে প্রস্তুত। আধুনিক নাগরিক সুবিধা, ময়লা আবর্জনা অপসারণ, পয় নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং সুপেয় পানির ব্যবস্থা করা। তাই এলাকার উন্নয়নে সঠিক নেতৃত্ব ও পরিবর্তনের স্বার্থে আমাকে আপনাদের সেবক হিসেবে বিবেচনা করতে পারেন। জনাব ফরহাদ করিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে চান্দিনা পৌরবাসী আপনার ভাবনা ও পরিকল্পনা সম্পর্কে সুস্পষ্ট একটি ধারণা পাবে। প্রিয় দর্শক, চান্দিনা মেইলের বিশেষ সাক্ষাৎকার আমরা এ পর্যন্তই আজকে। আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্টে। আপনাদের জনাব ফরহাদ করিম সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাও আমাদেরকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।